আঁধারের বুকে এক ফালি চাঁদ। লিখেছেন নীলা রহমান। পর্ব সংখ্যা ৯। রাত্রির প্রহর ৩টা। আয়াজের হঠাৎ ঘুম ভেঙে গেল। শরীরের ওপর ভারী কিছু অনুভব করে আস্তে আস্তে চোখ খুলল। চোখ খুলেই চক্ষু চড়ক গাছ। আয়াজের সম্পূর্ণ শরীরের ওপর হাত পা ছড়িয়ে দিয়ে নিশ্চিন্তে ঘুমাচ্ছিল রোদেলা। কিন্তু এটা কিভাবে হলো? আয়াজের যতটুকু মনে পড়ে ও তো রোদেলার কোমর পেঁচিয়ে ঘুমিয়েছিল। তাহলে কখন এরকম ঘটালো মেয়েটি? আর কিছু ভাবতে চাচ্ছে না আয়াজ। চক্ষু শীতল হওয়ার মতো দৃশ্য চুপচাপ উপভোগ করতে চাইছে। ওর ওপরে শুয়ে আছে ওর প্রাণনাশিনী, ওর প্রেয়সী, ওর ছোট্ট বউ, পিচ্চি বউ, আদরের বউ। আয়াজের হাত আয়াজ হাত তুলে রোদেলার মুখে ছড়িয়ে ছিটিয়ে থাকা এলোমেলো চুলগুলো কানের পেছনে গুজে দিল। শীতল শান্ত দৃষ্টিতে চেয়ে আছে রোদেলার দিকে। আয়াজের বুকটা জুড়িয়ে জুড়িয়ে যাচ্ছে। রোদেলাকে ওর বুকে পেয়ে আদর করতে ইচ্ছে করছে। অনেক অনেক আদর পাচ্ছে। আয়াজ মাথাটা একটু ঝুঁকিয়ে রোদেলার থুতনি ধরে গালে আস্তে করে একটু চুমু দিল। তারপর আরেক গালে, তারপর কপালে, তারপর নাকে, থুতনিতে এভাবে ছোট ছোট করে চুমু দিতে লাগলো। আয়াজের চোখ গেল রোদেলার গোলাপের পাপড়ির মতো ঠোঁটগুলোর দিকে। আয়াজ জিভ দিয়ে ঠোঁট ভেজালো, শুকনো ঢোক গিলল। নিজেকে আর কন্ট্রোল করতে পারল না। তার ঘুমন্ত পরীকে তাকে তার বুকে পেয়ে ধীরে ধীরে রোদেলার ঠোঁটের সাথে আয়াজের নিজের ঠোঁট মিলিয়ে দিল। একটু একটু করে ছোট ছোট করে চুমু দিতে লাগলো রোদেলার ঠোঁটে। রোদেলা একটু কেঁপে উঠল, নড়ে চড়ে উঠল দেহটি, আবার ঘুমিয়ে গেল। আয়াজ তাকিয়ে দেখলো রোদেলা নড়াচড়া। আয়াজ আবারও ঝুঁকে রোদেলার ঠোঁটে আরো একটি গাঢ় চুম্বন করলো। কিছুক্ষণ পর ছেড়ে রোদেলার দিকে তাকিয়ে রইল। কবে বড় হবে পিচ্চি মেয়েটা? একটু আদরও বুঝতে পারছে না। একটু ধরতে গেলে, আদর করতে গেলেই ছটফট আর নড়াচড়া করে। মনে মনে ভাবছে আর হাসছে আয়াজ। কই, এই 12 বছর তো এমন মনে হয়নি। কাউকে একটু ধরার জন্য, ছোঁয়ার জন্য তো বুকের ভেতর আঁকুপাকু করেনি। তাহলে রোদেলার সাথে কেন এমন হচ্ছে? কেন রোদেলাকে একটু কাছে পাওয়ার জন্য, একটু চুমু দেওয়ার জন্য ওর বুকের ভেতর আঁকুপাকু করে কেন? এবার কোন ধরনের ওয়ার্ড ভাইরে ভাই! কেন ঘুমন্ত মেয়েটাকেও ছাড়তে পারছে না? এসব ভাবতে ভাবতেই রোদেলাকে সন্তর্পণে বিছানায় শুইয়ে দিল আয়াজ। তারপর ধীরে ধীরে বিছানা ছেড়ে উঠল। এখন যেতে হবে। প্রায় 4টা বেজে গিয়েছে। শিহাবের মা সকালে ফজরের নামাজ পড়তে উঠবে। উঠে এসব দেখলে একটা কেলেঙ্কারি হয়ে যাবে। মনে মনে মুচকি হাসলো আয়াজ। কি দিন আসলো, চুপি চুপি বউয়ের ঘরে আসতে হয়, আবার চুপি চুপি বের হয়েও যেতে হয়। কিভাবে এত বেহায়া হয়ে গেল আয়াজ? সবই মেয়েটার দোষ। এই পাকনামের পাল্লায় পড়ে আয়াজ বেহায়া হয়ে গেছে। নিজেকে নিজেই সান্ত্বনা দিয়ে রোদেলার ওপরে একটি কমফোর্টার জড়িয়ে দিয়ে রুম থেকে ধীরে ধীরে বের হয়ে গেল আয়াজ। আয়াজ ধীরে ধীরে নিজের রুমের দরজা ঠেলে ঢুকলো। দেখলো আয়ান ঘুমিয়ে আছে। আস্তে ধীরে গিয়ে আয়ানের পাশে শুয়ে আয়ানকে জড়িয়ে কমফোর্টার গায়ে দিয়ে একটু শুয়ে পড়লো। ভোরবেলা উঠতে হবে, টেনশন খুব হচ্ছে না জানি সকালবেলা আয়াজের জন্য কি অপেক্ষা করছে। ভোর 5:30টায় উঠে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আয়াজ জগিং এর জন্য বের হয়ে গেল। ফিরল সকাল 8টায়। মেইন ডোর দিয়ে ঢোকার সময় কি মনে করে যেন ছাদে তাকালো। দেখলো রোদেলা দাঁড়িয়ে আছে। আয়াজের ঠোঁট প্রসারিত হলো, চোখ দুটো চিকচিক করছে। কিন্তু হঠাৎ রোদেলার দিকে তাকিয়ে আয়াজের সমস্ত হাসি উবে গেল। রোদেলার আগে কটমট দৃষ্টিতে আয়াজের দিকে তাকিয়ে আছে, যেন এখন পেলে এখনই খেয়ে ফেলবে। আয়াজ বুঝতে পারলো না হঠাৎ কি হলো, কি এমন করে ফেললো আয়াজ। যতদূর মনে পড়ে রাতে তো সব ঠিক ছিল, তবে এখন কি হলো? চুমু দিয়েছিল, এটা কি টের পেয়ে গেল? আয়াজ আর কিছু ভাবতে পারছে না। মাথা চুলকে বাড়ির ভেতরে ঢুকে গেল।
ভেতরে ঢুকে দেখে রোদেলা সিঁড়ি বেয়ে নামছে। রোদেলার থেকে চোখ সরিয়ে ডাইনিং এর দিকে তাকাতেই আয়াজের চক্ষু চড়ক গাছ। কে এই মেয়ে? আন্টির সাথে দাঁড়িয়ে আছে, তাহলে কি এই সেই মেয়ে না? এই সেই মেয়ে যাকে দেখে রোদেলা এমন করছে? মানে আন্টি যে মেয়ের সাথে ওর বিয়ে ঠিক করেছে, এই সেই মেয়ে? আয়াজের এসব ভাবনার মাঝে আন্টি মেয়েটির হাত ধরে সামনে নিয়ে আসলো, এসে পরিচয় করিয়ে দিল। আয়াজ, এই মেয়ে সেই রিলেটিভ, এই মেয়ে সেই রিলেটিভ যার কথা তোমাকে বলেছিলাম। চারু ওর নাম, আর চারু ও হচ্ছে আয়াজ, যার জন্য তোমাকে এখানে নিয়ে আসা। এখন দুজন দুজনকে পছন্দ করে ফেলো, বিয়ের পিঁড়িতে বসে যাও। শিহাব আর আয়াজ একে অপরের দিকে চাওয়াচাওয়ি করলো। আয়াজের কাশি উঠে গেল। এ কেমন ধরনের পরিচয় পর্ব! দীর্ঘ ৩৬ বছরের জীবনে এইভাবে কারো সামনে বিড়ম্বনায় পড়তে হয়নি আয়াজের। যে অবস্থা হয়েছে এখন, সাথে ভয় আর টেনশন। রোদেলা এখন কি করে? চোখ ঘুরিয়ে রোদেলার দিকে তাকালো আয়াজ। রোদেলার দিকে দৃষ্টি দিতেই শুকনো ঢোক গিলল আয়াজ, কারণ রোদেলা চোখ দিয়ে মনে হচ্ছে আগুন বেরোচ্ছে, আর একটু হলেই ঝলসে দিবে আয়াজকে। এরই মধ্যে শিহাবের মার ডাকে চমকে উঠল আয়াজ। কি হলো আয়াজ, কথা বলছো না কেন? কি ভাবছো এত? যাও চারুর সাথে একটু কথা বলো। বলেই চারুকে এগিয়ে আয়াজের সামনে দাঁড় করিয়ে বলল, ওইখানটায় যাও, বসে কথা বলো, তোমাদের মধ্যে সবকিছু মিটমাট করে নাও। আয়াজ আর কিছু ভাবতে পারলো না, চট করে বলে বসলো, আন্টি আমি মাত্র জগিং করে আসলাম, একটু ফ্রেশ হয়ে আসি কেমন? বলেই ওপরের দিকে হাঁটা শুরু করলো। রোদেলার দিকে আর তাকানোর দুঃসাহস করলো না আয়াজ। আল্লাহ জানে আজ ওর কপালে কি আছে, কিভাবে এই পিচ্চি বউয়ের রাগ ভাঙাবে। কাল তো কোনো মতে রাগটা ভাঙিয়েছিল মিথ্যা নাটক করে, আজকে কি করবে ভাবতে ভাবতেই রুমে ঢুকে দরজা লাগিয়ে দিল আয়াজ। ঠিক আধা ঘন্টা পর ফ্রেশ হয়ে গোসল করে নিচে নামলো আয়াজ। এসে দেখলো ডাইনিং টেবিলে সবাই বসে আছে। আয়াজ যথারীতি তার সিটে বসে পড়লো। আয়ান মুচকি মুচকি হাসছে বাবার অবস্থা দেখে। আয়াজ চোখ রাঙিয়ে ছেলের দিকে তাকালো। আয়ান যেন একটু দমলো, খাওয়া মনোযোগী হলো। এদিকে হঠাৎ করে চারু বলল, হাই। আয়াত চমকে তাকালো সামনের দিকে। ভদ্রতা বশত মুচকি এসে বলল, হ্যালো। আয়াত চোখ তুলে না চাইলেও বুঝতে পারছে মেয়েটি ওর দিকে তাকিয়ে আছে, বলেই রোদেলার দিকে তাকালো। রোদেলা শান্ত রাগী চোখে রাগ তাকিয়ে আছে আয়াজের দিকে। আজব হলেও সত্যি রোদেলার রাগকে ভয় পাচ্ছে আয়াজ। বড় হোক বা ছোট, বউ তো বউই হয়, আর ছোট বউ মরিচের ঝাল একটু বেশি হয়। রোদেলা জোরে পানির গ্লাস টেবিলে রাখলো। শিহাব বলল, কি হলো মামনি? রোদেলা, কিছু না বাবা। দাদি, রোদেলা কিছুদিন পর তো বিয়ে, কি কি লাগবে আগে থেকে শপিং শুরু করো। রোদেলা, হুম দাদি। রোদেলা, হুম দাদি, ভাবছি শপিং শুরু করে দিতে হবে। কি বলেন মুনতাসির সাহেব? আয়াজ ভীত নয়নে তাকালো রোদেলার পানে, মুখে কিছু বলল না। রোদেলা, আমার কিন্তু ইন্ডিয়ান ডিজাইনের মালহোত্রার লেহেঙ্গা লাগবে, আর ডায়মন্ডের জুয়েলারি লাগবে। শিহাব, ওগুলো তো বউরা পরে মামনি, বিয়ে তো আয়াজের। আয়াজ, রোদেলা যা চাইছে তাই পাবে, তার জন্য বিয়ে হতে হবে কেন? রোদেলার আগে গজ গজ করছে। আয়াজের বেল বেলেল্লাপনা আর রোদেলার ভালো লাগছে না, তাই ক্ষুধা নেই বলে সিঁড়ি বেয়ে ওপরে চলে গেল। আয়াজ তাকিয়ে রইল রোদেলার যাওয়ার পানে। এইদিকে শিহাবের মা বলে বসলো, এই মেয়েকে যে কই বিয়ে দেব, যে রাগ! রোদেলার বিয়ের কথা শুনে আয়াজের বুকের মধ্যে ধক করে উঠল। যদিও আয়াজ জানে বিয়ের এখন অনেক বছর বাকি, তাও কথাটি শুনেই কেমন যেন বুকের ভেতর করে উঠল। কিভাবে রাগ ভাঙাবে ওর আদুরে বউয়ের, এটাই ভাবছে আয়াজ। আয়াজ ও শিহাব নাস্তা শেষে অফিসের উদ্দেশ্যে রওনা দিল। চারুকে তোর কেমন লাগলো জিজ্ঞেস করলো শিহাব। চারুকে দেখতে কেমন লাগে এটা আমি কিভাবে বলবো, আমি কাউকে দেখেছি নাকি? উত্তর দিল আয়াজ। ও মা, তুই বিয়ে করবি, তুই মেয়েকে দেখিসনি, এটা আমাকে বলবি আর আমি মেনে নিব? শালা ফাইজলামো না করে বল কেমন লাগলো, চল। চলে, জানতে চাইলো শিহাব। আয়াজ বিরক্তিতে চ শব্দ উচ্চারণ করলো। এমনি জ্বালায় আছি, আর জ্বালাস না প্লিজ, তোর বক বক বন্ধ কর। চোখে মুখে বিরক্তি নিয়ে বলল আয়াজ। যা শালা, যার জন্য করলাম চুরি সেই বলে চোর।
মানুষের মধ্যে বিন্দুমাত্র মানবতা নাই। বিয়ে করবি তুই, মজা লুটবি তুই, আর আমি হয়ে গেলাম শালা, আফসোসের সুরে বলল শিহাব। একরাশ বিরক্তি নিয়ে শিহাবের দিকে তাকালো আয়াজ, কিছুক্ষণ তাকিয়ে ভাবলো তোর মেয়ের জামাই লাগি শালা। বিয়ের কথা শুনে এদিকে তোর মেয়ে তিরিং বিরিং করছে আর তুই বিয়ের খুশিতে সেখানে ব্যাঙের মতো লাফাচ্ছিস। এখানে তোদের কিছু বলার নেই, এখনো তোদের কিছু বলার নাই, আবার শালা জিজ্ঞেস করস মানবতা কই। মনে মনে ভাবলেও মুখে কিছুই বলতে পারলো না। কিছুক্ষণ পর বলল, বিয়ে আমি করব না শিহাব। কি করবি কর, আন্টিকে কিভাবে বলবি বল, আমার পক্ষে এখন বিয়ে করা সম্ভব না। শিহাব মুখে দুষ্টু হেসে, কেন সম্ভব নয়, তুই কি ইম্পর্টেন্ট হয়ে গেছিস? তুই কি থামবি শিহাব? আমার কিন্তু খুব বিরক্ত লাগছে, এখন চেক করবি আমি ইম্পর্টেন্ট হয়ে গেছি কি না। চেক কর আয়, বিরক্তি নিয়ে বলল আয়াজ। ওকে ওকে কুল, আমি এখন বল অ্যাকচুয়ালি কি সমস্যা, তুই তো হ্যাঁ করেছিলি, তোর কথাই তো মা ওকে আসতে বললো, এখন ডাইরেক্ট কিভাবে না করব, একবার মিট করে মেয়ের সাথে সমস্যাটা শেয়ার কর, মেয়ে বিয়ের জন্য না করে দিবে। আমার মাকে তো চিনিস, একবার পেছনে পড়লে থামতে চায় না, যার জন্য বিয়ের ব্যাপারে আমি মাকে কখনো প্রশ্রয় দেই না। প্রশ্রয়টা তুই দিয়েছিস হ্যাঁ করে, এখন মা তোর পেছনে পড়েছে, এভাবে ডাইরেক্ট না করলে মা মনে কষ্ট পাবে, যুক্তিসঙ্গত কোনো কারণ দেখিয়ে না কর, ব্যাপারটা ভালো দেখায়, একদিন দুই দিন সময় নে, আসলেই তো আর বিয়ে হয়ে যায় না। একদম কথাগুলো একদমে কথাগুলো বলল শিহাব। একদিন দুই দিন সময়, একদিন দুই দিন সময়, তোর মেয়ে আমাকে আস্ত ছাড়বে? এমনি যা চটাং চটাং করতেছে, দুই দিন সময় নিলে না জানি আমাকে কি করে, আমার বুকে বসে আমার গলায় ছুরি বসাবে তোর মেয়ে। শিহাবের দিকে তাকিয়ে কথাগুলো মনে মনে ভাবলেও মুখ থেকে কিছুই বলতে পারলো না আয়াজ। একটু থেমে আয়াজ বলল, কিভাবে কি করবি জানি না দোস্ত, আমাকে বাঁচা এই সমস্যা থেকে। বাসায় ঢুকেই ওই মেয়ের সাথে কথা বলার জন্য আন্টির চাপ, এখানে যাও সেখানে যাও, আমি না এই ব্যাপারটা ঠিক নিতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে, আমি আমি কি করা যায়, তবে একবার মেয়েটার সাথে মিট কর, লিস্ট সরাসরি কথা বলে না করাটাই বেটার হবে, না হলে মেয়েটা অপমান হয়। আমার মনে হয় তুই চাইলে আমি মিটিং ফিক্সড করতে পারি মেয়েটার সাথে, বাসার বাইরে কোথাও। আয়াজের উদ্দেশ্যে কথাগুলো বলল শিহাব। ওকে, যা ভালো মনে হয় কর, কিন্তু ব্যাপারটা আজকের মধ্যে সমাধান কর, বিকেলে কোথাও মেয়েটাকে বাইরে ডাক, কোনো রেস্টুরেন্টে বসে কথা বলে ব্যাপারটা সমাধান করে ফেলি, বলল আয়াজ। অফিসে পৌঁছে মোবাইল হাতে নিয়ে কিছু একটা ভাবছে আয়াজ। নিজের কেবিনে বসে ফোন লাগালো সেক্রেটারি আসতেই জানালো, এক বক্স চকলেট, এক বক্স চুড়ি, একটা বড় টেডি বিয়ার, 50টা বেলুন, ফুলের বুকে ও একটা সরি কার্ড নিয়ে লিখে দেওয়া অ্যাড্রেসে পাঠিয়ে দিতে। কেউ যেন জানতে না পারে কে পাঠিয়েছে। কার্ডটা কেনা হয়ে গেলে আমার কাছে নিয়ে আসবে, আমি নিজে হাতে লিখবো। গো ফাস্ট। কার্ড নিয়ে সেক্রেটারি কেবিনে ঢুকতে আয়া সেক্রেটারিকে সেখানে থামিয়ে দিল। হাত থেকে কার্ডটি নিয়ে সুন্দর করে লিখে বলল, লিখে দেওয়া অ্যাড্রেসে আধা ঘন্টার মধ্যে পাঠিয়ে দাও, নির্ধারিত ঠিকানায় পৌঁছে আমাকে কল দিবে। গো, বলল আয়াজ। কথা মতো ঠিক আধা ঘন্টা পর কল আসলো নির্ধারিত ঠিকানায়, উপহারগুলো পৌঁছে গিয়েছে। আয়াজ ফোনটা কেটে পুনরায় ফোন লাগালো রোদেলাকে। রোদেলা কল রিসিভ করছে না। আবারও ফোন লাগালো, এবারও সেই একই সমস্যা, রোদেলা কল রিসিভ করছে না। 1 মিনিটের ভেতরে আয়াজ অফিসের ফোন থেকে কল লাগালো। দুই দুই রিং হতে কল রিসিভ হলো। ফোনে ওপাশ থেকে, হ্যালো আসসালামু আলাইকুম, কে বলছেন? আয়াজ, আমি আপনার তিন কবুল বলা স্বামী বলছি, ফোন রিসিভ করছেন না কেন? রোদেলা, রং নাম্বার, আমার কোনো স্বামী নেই, আমার বিয়ে হয়নি, আমার মাত্র 15 বছর 11 মাস 15 দিন বয়স। আয়াজ, কি বললা? কত বড় বেয়াদব মেয়ে, স্বামীর মুখের ওপরে কথা বলে, বলে স্বামী নাই, তার 15 বছর 11 মাস 15 দিন বয়স। এতই যখন কচি খুকি, তাহলে বিয়ের জন্য মাথাটা খেয়ে ফেলেছিল কেন?
ভালোবাসি ভালোবাসি বলে মাথা খেয়েছো কেন? আমি তো ছেড়ে দিতে চেয়েছিলাম। পেছনে পড়ে পেছনে পড়ে পড়ে তো মাথাটা খেয়ে ফেলেছো আমার। কথাগুলো মনে মনে বললেও মুখে বলার সাহস করতে পারলো না আয়াজ। রোদেলা, আর কিছু বলবেন নাকি? ফোন রাখবো। আয়াজ, আচ্ছা, আমার সাথে এমন করছো কেন? আমার কি দোষ বলো? আমি কি ওই মেয়েকে বাসায় নিয়ে এসেছি? তোমার দাদি তো নিয়ে এসেছে। এখানে আমার দোষটা কোথায়? আমি তো কথাও বলিনি সেই মেয়ের সাথে। রোদেলা, ও সব দোষ দাদির। বিয়ের জন্য হ্যাঁ কে করেছিল? ওই মেয়েকে আসার জন্য অনুমতি কে দিয়েছিল? আসার পর আপনি কথা বলেননি না? তাকে মুচকি হেসে উত্তর কে দিয়েছিল? চরিত্রহীন লম্পট অসভ্য লোক একটা। ঘরে এক বউ রেখে আরেকটা বিয়ে করার জন্য বাসায় মেয়ে নিয়ে আসছে। অসভ্য চরিত্রহীন লোক কোথাকার। খবরদার আমাকে আর কল দিবেন না। কোনো কথা নাই আপনার সাথে বলেই মুখের ওপর ফোন কেটে দিল রোদেলা। আয়াজ হা হয়ে রইল। এই মেয়ের মুখ থেকে এই ধরনের কথা! স্বামী হিসেবে কোনো সম্মান তো দিলই না। নিজের থেকে 21 বছরের গুণে গুণে বড় একটা লোকের সাথে কিভাবে অসভ্যের মতো ব্যবহার করলো ভাবা যায়। এই মেয়েকে এ মেয়েকে বা কি বলবে? কোন কুক্ষণে যে বিয়ের জন্য হ্যাঁ করে মেয়েকে বাসায় আসতে বলেছিল! নিজের মাথার চুল সব ছিঁড়েই ফেলতে ইচ্ছে করছে আয়াজের। আয়াজ আর কিছুই ভাবতে পারছে না। কি করে রাগ ভাঙাবে এই বজ্জাত মেয়ের? কিভাবে পারলো নিজের স্বামীকে, নিজের চেয়েও দ্বিগুণের চেয়েও বড় বয়স্ক একজনকে এভাবে গালাগাল করতে? চিন্তা করা যায়? আয়াজ আসলে তার কিছু ভাবতে পারছে না। ওর মাথার কিছুই ঢুকছে না। কিছুক্ষণ মাথা চুলকে মোবাইলটা হাতে নিয়ে একটি এসএমএস সেন্ড করলো রোদেলার নাম্বার। এসএমএসটি এইরকম: আমার ফোনটা রিসিভ করো প্লিজ, কথা আছে তোমার সাথে। রোদেলা মেসেজ চেক করলো। ফোন চেক করে মোবাইল যথাস্থানে রেখে দিল। আয়ানের দিকে তাকিয়ে রোদেলা হাসছে, আয়ানও হাসছে। আয়ান, এবার কলটা রিসিভ করো না মা, প্লিজ। বাবা অনেক কষ্ট পাচ্ছে। রোদেলা, না, রিসিভ করবো না। ওনার শিক্ষা হওয়া উচিত। আয়ান, হয়েছে তো শিক্ষা। কি বলতে চায় এবার রিসিভ করে শোনো না প্লিজ মা। মোবাইলে রিং হতেই রোদেলা কল রিসিভ করলো। আয়াজের কথায় আয়ানের কথায়। আয়াজ, সরি, আসলে আমি বুঝতে পারিনি আন্টি এত তাড়াতাড়ি ওই মেয়েকে খবর দিবে। আর আমি তো ভুলেই গিয়েছিলাম সেই মেয়ের কথা। 2-1 দিন সময় দাও, আন্টিকে বুঝিয়ে আমি না করে দিব। প্লিজ রাগ করে থেকো না। তুমি শোনা বাচ্চা না, বড়দের কথা শুনতে হয়। রোদেলা, হুম। আয়াজ, রাগ কমেছে? রোদেলা, জানি না। আয়াজ, আর রাগ করে থেকো না প্লিজ। একটা পার্সেল গিয়েছে তোমার নামে, চেক করো। চেক করে আমাকে জানিও কেমন। রোদেলা ওকে বলে ভাব ধরে ফোনটা কেটে দিল। ফোনটা কেটে আয়ানের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসলো। আয়ানও জবাবে একটু হাসলো। পার্সেলটি আসা মাত্র আয়ান ও রোদেলা দৌড়ে গিয়ে পার্সেলটি নিয়ে ঘরে গিয়ে খুললো। খুলে এক একটি জিনিস চেক করে দেখছে আর হাসছে। এই প্রথম রোদেলার জন্য কেউ এভাবে গিফট পাঠিয়েছে। রোদেলা যেন খুশির সপ্তম আকাশে উঠে গেল। সাথে সাথে মুনতাসির সাহেবকে এসএমএস করলো, পেয়েছি, ধন্যবাদ। এসএমএসটি পড়ে মুনতাসির মুচকি মুচকি হাসলো। তার বাচ্চা বউয়ের রাগ কমেছে তবে। অনেক কাঠখড় পোড়াতে হবে এই বউকে নিয়ে তার। বুড়ো বয়সে এসে কি হলো আয়াজের সাথে, ভাবছে আর হাসছে। বিকালের দিকে হাতে লাল রঙের চুড়ি পরে রোদেলা দাদির ঘরে যাচ্ছিল দেখানোর জন্য। এমন সময় দরজার বাইরে থেকে শুনতে পেল চারু দাদির সাথে কথা বলছে। কৌতূহলবশত দরজার বাইরে দাঁড়িয়ে শোনার চেষ্টা করলো চারু। আন্টি, উনি ফোন করেছিল অ্যাসিস্ট্যান্টকে দিয়ে, আমাকে একটা রেস্টুরেন্টে যেতে বলেছে। আমি কি যাব? দাদি, অবশ্যই যাবি। আর শোন, সুন্দর করে একটু সেজে গুজে পরিপাটি হয়ে যাবি। আর ও যা বলবে সবকিছুতেই সবকিছুতেই তার হ্যাঁতে হ্যাঁ কে হ্যাঁ মিলাবি। লক্ষ্মী মেয়ে হয়ে থাকবি, ওকে ইমপ্রেস করার চেষ্টা করবি। অনেক ছেলে, অনেক ভালো ছেলে বুঝলি। একবার যদি বিয়েটা হয় বিয়েটা হয়ে যায় সারা জীবন সুখে থাকবি। আর শোন, কোন রেস্টুরেন্টে যেতে বলেছে চিনবি একা? বিস্ট্রোয়ে বিস্ট্রোয়ে গুলশানে অবস্থিত। গুগল ম্যাপ দেখে আমি চলে যেতে পারবো। একটি একটি উবার কল দিয়ে। দাদি, কেন?
কেন বাড়ির গাড়ি নিয়ে যা। উবার কল করতে হবে কেন? চারু: আচ্ছা, 5টায় যেতে বলেছে উনি। রোদেলার কিছু শোনার ইচ্ছা হলো না, চোখের পানি মুছতে মুছতে রুমের দিকে পা বাড়ালো। আয়ান দেখলো রোদেলাকে। বিস্ট্রয়ী রেস্টুরেন্ট। এদিকে আয়াজ বারবার কল দিচ্ছে শিহাবকে। শিহাবের ফোন ব্যস্ত থাকায় মোবাইলটা টেবিলে রেখে চুপচাপ বসে আছে। রাগ হচ্ছে খুব শিহাবের সাথে। আসবে বলেও এখনো আসছে না। এইদিকে আয়াজ এতক্ষণ ধরে অপেক্ষা করছে, মেয়েটিও আসার সময় হয়ে এলো। একা একা কি কথা বলবে ওই মেয়ের সাথে? ভেবেই রাগে নিজের চুল নিজে ছিঁড়তে ইচ্ছা করছে আয়াজের। হঠাৎ চারুর ডাকে মাথা তুলে চাইলো আয়াজ। চারু: হাই। আয়াজ: হ্যালো। প্লিজ বসুন, আপনার সাথে আমার কিছু। বাকি কথা আর বলে শেষ করতে পারলো না আয়াজ। তার আগেই দরজায় চোখ পড়তেই দেখলো রোদেলা ও আয়ান রেস্টুরেন্টের ভেতরে ঢুকলো। শুকনো ঢোক গিলল আয়াজ। মাথার উপরে আকাশ ভেঙে পড়ার আজকে কি প্রয়োজন ছিল? আর রোদেলা এখানে কি করে? আর কিছু ভাবতে পারছে না আয়াজ। এক দৃষ্টিতে তাকিয়ে আছে রোদেলার দিকে। রোদেলাও এক দৃষ্টিতে তাকিয়ে আছে আয়াজের দিকে। রোদেলার চোখে পানি। আয়াজ কি ঠিক দেখলো রোদেলাকে কাঁদছে? আয়াজ যেন নির্বাক হয়ে দেখলো। এই প্রথম আয়ানের রাগ হলো আয়াজের ওপর। রোদেলা কিছু না বলে পেছনে ঘুরে দরজা খুলে বাইরে চলে গেল। আয়ান দাঁড়িয়ে রইল বাবার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে। আয়াজ কিছুই বুঝে উঠতে পারছে না, কি করবে কি বলবে। চারু আয়াজের দৃষ্টি অনুসরণ করে ঘুরে তাকালো, দেখলো আয়ান দরজায় দাঁড়িয়ে আছে। চারু আয়ানের সামনে গিয়ে বলল, এসো, আমাদের সাথে জয়েন করো। তুমি আসবে বললে আমাদের সাথেই তো আসতে পারতে, আমাকে তো জানাইনি। বাড়ির তাহলে বাড়ি থেকেই আমি একসাথে আসতে পারতাম বলে আয়ানের হাত ধরে টেবিলে এনে বসালো আয়ানকে। আয়াজ আর কিছুই না দেখে দৌড়ে লাগালো দরজার দিকে। চারু জিজ্ঞেস করবে কোথায় যাচ্ছে, তার আগে আয়ান বলল, আন্টি বসুন, আমরা বসি। বাবার একটা জরুরি কাজ পড়ে গেছে। আচ্ছা, এখানে মনে হয় আমি একটু ভুল করছি, নাকি ঠিক করছি নিজেও বুঝতেছি না। বলে আয়ানের হাত ধরে টেবিলে এনে বসালো আয়ানকে। আয়াজ আর কিছুই না দেখে দৌড় লাগালো দরজার দিকে। চারু জিজ্ঞেস করবে কোথায় যাচ্ছেন, তার আগে আয়ান বলল, আন্টি বসুন, আমরা বসি, বাবার একটা জরুরি কাজ পড়ে গেছে। চারু মুখে কোনো কথা বলতে পারলো না, চুপচাপ আয়ানের সাথে টেবিলে বসে পড়লো। এইদিকে আয়াজ দৌড়ে বাইরে গিয়ে রোদেলাকে খুঁজছে। ডানে বাঁয়ে এলোমেলো দৃষ্টি ফেলতেই রোদেলাকে পেয়ে গেল। রাস্তা পার হওয়ার চেষ্টা করেছে বোকা মেয়েটি। আয়াজ দৌড়ে গিয়ে রোদেলার হাত ধরে টেনে নিজের গাড়ির কাছে নিয়ে আসলো। রোদেলা হাত ছাড়ানোর জন্য ছোটাছুটি করছে। গাড়ির দরজা খুলে আয়াজ রোদেলাকে কোলে নিয়ে বসে পড়লো। রোদেলা আয়াজের কোল থেকে ওঠার জন্য খুব ছোটাছুটি করছে। আয়াজ রোদেলাকে নিজের সাথে চেপে বসিয়ে রেখেছে আর বারবার বলছে, প্লিজ আমার কথাটা শোনো, ছাড়ুন আমাকে, ধরবেন না আপনি। আপনি আমার সাথে আর কোনো কথা বলবেন না। আপনার সাথে আমার কোনো সম্পর্ক নেই। রাগে চেঁচিয়ে চেঁচিয়ে কথাগুলো বলল রোদেলা। প্লিজ সোনা, ঠান্ডা হও, তুমি যা দেখেছো ভুল। আমি ওকে না করার জন্য ডেকেছিলাম। শিহাবের আসার কথা, ও এখনই চলে আসবে। প্লিজ আমার সোনা, আমার লক্ষ্মী, ঠান্ডা হও একটু। ছাড়তে বলেছি আপনাকে, ছাড়ুন আমাকে। আপনার কোনো কথা শুনবো না আমি। আমি বাসায় যাব, প্লিজ আমাকে ছাড়ুন বলেই জোরে ভ্যাঁ ভ্যাঁ করে কেঁদে দিল রোদেলা বাচ্চাদের মতো। আয়াজ ওর কান্নার শব্দে ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। আশেপাশে দেখলো মানুষজন জড়ো হয়ে যাবে কিছুক্ষণ পরেই শব্দ পেয়ে, তাই কিছু ভেবে না পেয়ে রোদেলা ঠোঁটে চুমু খেয়ে বসলো। রোদেলা বারবার ছোটার চেষ্টা করছে, কিন্তু আয়াজ এক এক হাত দিয়ে কোমর পেঁচিয়ে আর এক হাত দিয়ে চুলের পেছনে ধরে রোদেলাকে চুমু খাচ্ছে। রোদেলা ছোটাছুটি একটু কমলো। আয়াজ ধীরে ধীরে ছোট ছেড়ে রোদেলার দিকে তাকালো। এদিকে রাগে এবং লজ্জায় রোদেলার গাল দুটো লাল হয়ে গেল। রোদেলা ছোটার জন্য আবার নড়াচড়া শুরু করতে আয়াজ বলে উঠল, প্লিজ নড়াচড়া করে না সোনা, আমার সমস্যা হচ্ছে। রোদেলা: কি সমস্যা? আয়াজ রোদেলার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়লো। কি সমস্যা হচ্ছে যদি বলতেই পারতাম তাহলে আর কোনো সমস্যা হতো না। বোকা মাথা মোটা মেয়ে।
আচ্ছা, আমি এখানে কিছু ভুল করে ফেলছি। আসলে আমি আগে থেকে পড়ি নাই তো, এই জন্য এমন হয়ে যায়। কি সমস্যা হচ্ছে যদি বলতেই পারতাম তাহলে আর কোনো সমস্যা হতো না। বোকা, মাথা মোটা মেয়ে। মনে মনে বললেও মুখে কিছু বলতে পারল না আয়াজ। চুপচাপ তাকিয়ে রইল রোদেলার দিকে। রোদেলা চুপচাপ গুটিসুটি মেরে আয়াজের বুকের সাথে লেপ্টে আছে। আয়াজ খুব ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। নীরবতা ভেঙে রোদেলা বলল, এভাবে চুপচাপ করে থাকা যায়? আপনি কি বুঝবেন আমার কি কষ্ট হচ্ছে, আর আমার যে কি কষ্ট হচ্ছে সেটা তুমি কবে বুঝবে? বলল আয়াজ। আপনার আবার কিসের কষ্ট? আমাকে চেপে ধরে আছেন, আমি নড়তে চড়তে পারছি না, কষ্ট তো আমার হচ্ছে। আয়াজ রোদেলার চুলে হাত বুলাতে বুলাতে বলল, যেদিন আমার কষ্ট বুঝতে পারবে সেদিন তুমি সত্যি বড় হবে। সেদিন আমার বল সেদিন আর আমাকে বলতে হবে না। রাগ কমেছে সোনা? জানতে চাইলো আয়াজ। রোদেলা নিশ্চুপ রইল, কোনো কথা বলল না। আয়াজ মুচকি হাসলো, বুঝলো আরো কিছু সময় লাগবে তার আদরের বউয়ের রাগ ভাঙাতে। রোদেলা চুল ধরে মাথাটা একটু পেছনে নিয়ে চোখের দিকে তাকালো আয়াজ। মুচকি এসে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, এবার যদি রাগ না ভাঙে তাহলে কিন্তু আরো কয়েকটা কষে চুমু দিব। রোদেলা স্তব্ধ হয়ে গেল আয়াজের কথা শুনে। আয়াজ দাঁত বের করে হেসে রোদেলার দিকে তাকিয়ে রোদেলার সামনে চুলগুলো কানের পেছনে গুজে দিতে দিতে বলল, লক্ষ্মী মেয়ের মতো থাকবে, আমাকে এত জ্বালাবে না। আমাকে জ্বালালে আমিও কিন্তু জ্বালাবো। আপনি তো জ্বালাচ্ছেনই, আবার কিভাবে জ্বালাবেন? আয়াজ কতক্ষণ এক দৃষ্টিতে রোদেলার দিকে চেয়ে থাকলো, তারপর ফিসফিস করে বলল, আরো অনেকভাবে জ্বালানো যায়। ডেমো দেখাবো? রোদেলা ভয় পেয়ে গেল, না জানি এই লোক এখন আবার কি করবে। এমনি পার্কিং এ গাড়ি খুলে এই কাজ চলছে, মানুষজন দেখলে কি মনে করবে। এজন্য তাড়াতাড়ি বলল, ছেড়ে দিন আমাকে, বাড়িতে যাব, চুপচাপ গাড়িতে বসো, আয়ানকে নিয়ে আসছি, একসাথে বাসায় যাব। তোমার জন্য আরেকটা সারপ্রাইজ আছে, কাল রাতে একটা পার্টি আছে, সেখানে যাব। কিন্তু সারপ্রাইজ তোমার জন্য বাসায় অপেক্ষা করছে। রোদেলাকে কথাগুলো বলল আয়াজ। রাত 10টায় ডিনারের টেবিলে সবাই একসাথে। চারু ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে আয়াজের দিকে। এই অল্প সময়ে চারুর মনে আয়াজের প্রতি ভালো লাগার সৃষ্টি হয়ে গেছে। হবেই বা না কেন? যেমন হ্যান্ডসাম সেরকম ধনী, সেরকম ব্যক্তিত্ববান একজন লোক। শিহাবের বাবা খেতে খেতেই বলল, তা বললে না আয়াজ, কি খবর ব্যবসা বাণিজ্যের? এই তো আঙ্কেল ভালো। আপনার শরীর এখন কেমন? বলল আয়াজ। আর শরীর? বয়স হয়েছে এখন, যতটুকু ভালো থাকি এটাই বোনাস মনে হয়। শরীর এখন ভালো থাকবে তোমাদের? সামনে বিয়ে শাদী শুনলাম, তা কতদূর এগোলো বিয়ের খবর? আয়াজ নড়ে চড়ে বসলো আর চোখে তাকালো রোদেলার দিকে। রোদেলা চুপচাপ মাথা নিচু করে খাচ্ছে। আয়াজ মুখ খুলে বলল, আঙ্কেল, আমি এখন আসলে একটু ব্যস্ত, বিয়ে নিয়ে এখন ভাবতে চাচ্ছি না। এছাড়া 10 দিন পর আমাকে একটু আমেরিকা ব্যাক করতে হবে, কবে ফিরবো জানি না। রোদেলা চট করে মুখ তুলে চাইলো আয়াজের দিকে। আয়াজ আর চোখে রোদেলাকে দেখছে আর খাচ্ছে। কথার মাঝখানে শিয়া বলল, হ্যাঁ বাবা, আয়াজকে আমেরিকা ব্যাক করতে হবে। আয়ান আমাদের সাথেই থাকবে, তবে সমস্যাটা একটু জটিল। আয়াজ কবে ফিরবে তার কোনো ঠিক নেই, তাই এখন বিয়ে শাদীর কথা স্থগিত রাখাই ভালো। ভাগ্যে থাকলে হবে, কি বলিস আয়াজ? বলে আয়াজের চোখ টিপল। বিয়ে থেকে বাঁচার জন্য শিহাব এবং আয়াজ এই বুদ্ধি করেছে। আমেরিকা ব্যাক করার কথা বলেছে। কোনো মতে মেয়েটি ফিরে গেলে যে কোনো একটি কারণ দেখিয়ে বলবে সমস্যা সমাধান হয়ে গেছে। আর তাছাড়া আয়াজ নিজের বাড়ি ফিরবে। ওর বাড়ি কিছু রিনোভেশনের কাজ বাকি ছিল, যেহেতু অনেক বছর দেশে থাকে না, কাজ শেষ হয়ে গেছে, তাই তাদের বাড়িতে ফিরবে। আয়াজ রোদেলার দিকে তাকিয়ে ভাবছে, রোদেলাকে এখনো জানানো হয়নি নিজের বাড়িতে ফিরে যাবার কথা। ওকে বলেছিল রাতে সারপ্রাইজ আছে। বোকা মাথা মোটা মেয়েটা আবার ভাববে এটাই সারপ্রাইজ। কি একটা যন্ত্রণায় আছে একে নিয়ে আয়াজ। বুঝতে পারবে না কেউ। শিহাবের মা হঠাৎ করে বলে বসলো, তাহলে এঙ্গেজমেন্ট করে রাখি, তুমি যখন ব্যাক করবে তখন বিয়ে হবে। শিহাবের মার কথা শুনে চারু মনে মনে খুশি হলো, ভাবলো দেখা যাক আয়া আয়াজ সাহেব কি বলে। রোদেলাও আয়াজের উত্তর শোনার অপেক্ষায় করছে। আয়াজ জানে তার বউটা তাকিয়ে আছে তার দিকেই, শোনার জন্য, উত্তর শোনার জন্য।
আয়াস আর দেরি করলো না, বলল, আন্টি আসলে আমি সময় চাচ্ছি, এত তাড়াহুড়ো তো কিছু হয় না। আমাকে আসলে বিয়ে নিয়ে ভাবতে হবে, আমি আসলেই চাই কিনা আমি আমেরিকা থেকে ব্যাক করে তারপর কিছু একটা জানাতে পারবো, আন্টির উদ্দেশ্যে বলল আয়াজ। এবার মুখ উঠিয়ে চারুদিকে তাকিয়ে বলল, আই এম সরি, আসলে আমি চাইনি কোনো সিদ্ধান্ত হওয়ার আগে হঠাৎ এভাবে সব কথাবার্তা বা আলোচনা আপনার সামনে হোক। এজন্য আপনাকে রেস্টুরেন্টে ডেকেছিলাম, কিন্তু একটি সমস্যার কারণে আমাকে বেরিয়ে যেতে হয়। আসলে আমি এই কথাগুলো বলতে চেয়েছিলাম আপনাকে। আশা করি আপনি আমার সমস্যাটা বুঝতে পেরেছেন। আমি বিবাহিত, ডিভোর্সি, আমার একটা ছেলে আছে। আমি চাইলেই হুটহাট কোনো সিদ্ধান্ত নিতে পারি না, বা কোনো ভুল করার অবকাশ আমার জীবনে আর নেই। শিহাব বলল, আমারও একই অভিমত মা, তুমি আর চাপ দিও না। আয়াজ ফিরে আসুক, ও যদি মনে হয় বিয়ে করবে, তখন সবাই মিলে আমরা বিয়ের প্রিপারেশন নিব, কেমন? শিহাবের মাও সায় জানালো। রোদেলাও যেন একটু হাঁপ ছেড়ে বাঁচলো। আয়ান চুপচাপ খাচ্ছিল, রোদেলার দিকে তাকিয়ে মুচকি হাসলো, হাত ধরে আশ্বস্ত করলো সব ঠিক হয়ে যাবে। রোদেলাও জবাবে মুচকি হাসলো। আয়ান খাওয়া শেষ করে ওপরে চলে গেল। আয়াজ হাত ধুতে ধুতে বলল, রোদেলা তুমি রুমে যাও, আমি আসছি, সামনে তোমার পরীক্ষা, ভুলে গেছো নিশ্চয়ই। রোদেলা হকচকিয়ে তাকালো আয়াজের দিকে, এই লোক এখন ওকে পড়াবে? মনে মনে ভাবলো, আল্লাহই জানে কি হবে, যেভাবে সবার সামনে বলেছে বলেছে না করাও কোনো অবকাশ নেই। শিহাব বলল, একটু বেশি করে সময় দিস, জানি তোর কষ্ট হবে, কিন্তু সামনে ওর পরীক্ষা, পাস যেন টেস্টে পাস করে, সব দায়িত্ব তোর কিন্তু, ঠিক আছে? শিহাবের দিকে তাকিয়ে আয়াজ মনে মনে ভাবলো, শালার শ্বশুর, একটু না অনেক কষ্ট হবে, একটু বেশি সময় কেন, সারা রাত দিতে রাজি, কিন্তু তুই যখন জানতে পারবি আমি ওকে কি পড়াচ্ছি, তুই তখন কি করবি? জানতে চাও আমার নিষ্পাপ মন? নিচের দিকে তাকিয়ে তপ্ত নিঃশ্বাস ছাড়লো আয়াজ। অগত্যা রোদেলা হাত ধুয়ে চুপচাপ নিজের রুমে চলে গেল। আয়াজ আয়ানকে ঘুম পাড়িয়ে রোদেলা রুমের দিকে পা বাড়ালো। রুমের দরজা খোলাই ছিল, হালকা চাপ দেওয়া দিতেই খুলে গেল। ঘরে ঢুকেই দেখলো রোদেলা বসে আছে চেয়ারে, টেবিলে বই খাতা সব এলোমেলো করে রাখা। আয়াজ দরজা লাগিয়ে টেবিলের সামনে এসে দাঁড়ালো। রোদেলা, দরজা লাগালেন কেন? আয়াজ, মারবো তোমাকে, যেন কেউ টের না পায়। রোদেলা ভয় পেয়ে গেল, শুকনো ঢোক গিলল, বলল, পড়া না পারলে আপনি আমাকে মারবেন? সত্যি সত্যি মারবেন? আপনি আমাকে মারতে পারবেন? কোথায় মারবেন? রোদেলা প্রশ্ন শুনে আয়াজ বিরক্তিতে চরবর্গীয় শব্দ উচ্চারণ করলো, বলল, এত কথা বলো কেন? পড়া না পারলে মারবো? আর আমি পড়ালেখার সময় খুব স্ট্রিক্ট। আর রইলো মারার কথা, সেটা আমি অনেক ভাবেই মারতে পারি, ডিপেন্ড করে তোমার ওপর। বলেই চেয়ার টেনে বসলো রোদেলার সামনে, বলল, ম্যাথ বই বের করো, কোন চ্যাপ্টারের সব থেকে বেশি সমস্যা আমাকে দেখাও, আমি বুঝিয়ে দিচ্ছি, মনোযোগ দিয়ে বুঝবে, পড়ালেখা ফাঁকিবাজি আমার একদম পছন্দ না। রোদেলাও সমস্যাগুলো আয়াজকে দেখাতে থাকলো। আয়াজ একটু একটু করে ধৈর্য সহকারে রোদেলাকে বুঝিয়ে দিতে লাগলো। কিছু কিছু পড়া বারবার বুঝিয়ে দিতে হলো। রোদেলা আসলে ম্যাথমেটিক্সে অনেক কাঁচা, বুঝতে পারলো আয়াজ। দ্য গ্রেট মুনতাসির চৌধুরী আয়াজের বউ ম্যাথমেটিক্সে দুর্বল ভাবতেই লজ্জায় মাথা নত হয়ে যাচ্ছে আয়াজের। প্রায় 2 ঘন্টা পড়ানোর পর রোদেলা বিরক্ত হয়ে বলল, আজকে আর না, আর পড়বো না, একদিনে সব বুঝলে কালকে সব ভুলে যাব। আয়াজও যেন মনে হলো কথাটা ঠিক। একদিনে সব বোঝালে মাথায় কিছু থাকবে না, তাই বই বন্ধ করতে বলল। তারপর রোদেলার দিকে তাকিয়ে থেকে রোদেলাকে উদ্দেশ্য করে বলল, কাছে আসো। রোদেলা কিছু বুঝতে না পেরে কাছে আসলো। আয়াজ রোদেলাকে কাছে আসতে হাত ধরে হ্যাঁচকা টানে আয়াজের কোলে বসিয়ে দিল। হঠাৎ আয়াজের কাজে রোদেলা ভয় পেয়ে গেল, শুকনো ঢোক গিলল। আয়াজের দিকে তাকিয়ে বলল, কি হয়েছে, এমন করছেন কেন? বলেছিলাম তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, সারপ্রাইজ লাগবে না? বলল আয়াজ। রোদেলা বলল, শুনেছি তো আপনি আমেরিকা চলে যাচ্ছেন, খুব সুন্দর সারপ্রাইজ। মাথা মোটা মেয়েটা আসলে কথাটা সারপ্রাইজ মনে করেছে, যা ভেবেছিল আয়াজ। ঘোর লাগা দৃষ্টিতে রোদেলার দিকে তাকিয়ে থাকলো ততক্ষণ। তারপর ধীরে ধীরে রোদেলার ঘাড়ে মুখ নামিয়ে ছোট্ট একটি চুমু এঁকে দিল। বলল, এটা না, অন্য সারপ্রাইজ আছে। রোদেলা আয়াজের উষ্ণ ছোঁয়ায় নুয়ে গেল, শিহরণ বয়ে যাচ্ছে তার সারা শরীরে।
কেঁপে কেঁপে উঠছে। আয়াজ বুঝতে পারছে তার ছোট্ট প্রেয়সীর অস্বস্তি। ঘাড় থেকে মুখ না তুলে আরো একটি ছোট চুমু দিল, তারপর বলল, তুমি একটি জিনিস চেয়েছিলে মনে আছে? রোদেলা বুঝতে পারছে না কিসের কথা বলছে, তাই বলল, কি? ডিজাইনার লেহেঙ্গা ও ডায়মন্ড সেট অর্ডার করেছিলাম, সকালেই চলে আসছে। রোদেলাকে কোল থেকে দাঁড় করিয়ে আলমারি থেকে প্যাকেটটা বের করলো আয়াজ। বের করলে রোদেলার হাতে দিল, দিয়ে বলল, খুলে দেখো। প্যাকেটটা খুলে দেখলো খুব সুন্দর ডিজাইনের লেহেঙ্গা, ঠিক যেমনটা চেয়েছিল, এবং সুন্দর একটি ডায়মন্ডের সেট। রোদেলা খুশিতে আয়াজকে জড়িয়ে ধরলো, জড়িয়ে ধরে লাফাতে শুরু করলো। পাগল মেয়েটা কি যে পাগল মেয়েটা কি জানে যে আয়াজের বুকে এরকম লাফালাফি করলে আয়াজের বুকের ভেতর যেন ধক ধক করে। মনে মনে ভাবলো আয়াজ। মুহূর্তেই রোদেলাকে কোলে নিয়ে টেবিল থেকে বইগুলো সরিয়ে টেবিলের ওপর রোদেলাকে বসিয়ে দিল আয়াজ। রোদেলা হয়ে গেল আয়াজের এহেন কর্মকাণ্ডে। আয়াজ হর্নি দৃষ্টিতে রোদেলার দিকে তাকিয়ে আছে। রোদেলা চোখ রোদেলা চোখ নামাতে পারছে না। আয়াজের চোখ যেন আজ কেমন কেমন করছে। রোদেলার বুকের ভেতর ধুকপুক করছে। নীরবতা ভেঙে আয়াজ বলল, তোমার লজ্জায় রাঙা লাল গাল দুটো দেখে মাঝে মাঝে মনে হয় চুপ করে খেয়ে ফেলি, খাবো সোনা?